ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস। The death of Sheikh Hasina's political career, এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন প্রত্যেকটা ঘটনার জন্য। কাজটা জাতিসংঘ একদম পানির মতো সহজ করে দিয়েছে। শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। আর কিছু লাগে? জাতিসংঘ এটা। আমিরে জামাতের জরুরি চেষ্টা। দর্শক, একটা বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনূস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। একটা বড় সড়ো হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, এমনই সতর্কবার্তা জারি করেছে। গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে, ফলে বিরাট একটা রিপোর্ট, আমরা বিরাট একটা ঘটনা বলবো। এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা, তার দল, বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি। দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ। গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না, বাংলাদেশ আমাদের জন্য দুর্বল স্থান হতে পারে। এটি এমন একটি জায়গা যা ভারতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এটি নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ ভারতের জন্য দুর্বলতম স্থান, এটি দুদিক থেকে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে কেমন নিষেধাজ্ঞা দিয়েছে, আয়নাঘরে রাখা হবে শেখ হাসিনাকে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন। আজকের এই ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস। কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার সেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে, আয়না ঘর এই 800 নয় তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে, একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত। সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দী না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি। কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে, সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে। কি বিভৎস চিত্র ছিল গত 16টি বছর। সারা বাংলাদেশে 800-রও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। গতকালকে তিনি যখন সচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে, জল বেয়ে পড়ছে, কেউ কান্না করছে, কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে। আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম,
ঠিক এখানেই আমি ছিলাম, ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 8 বছর 10 বছর পর্যন্ত, কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন, সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে, নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে, নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাজনীতি থেকে বিচ্যুত করে, চাকরি বাকরি থেকে বিচ্যুত করে, সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। আমরা গুমের কথা শুনেছি, খুনের কথা শুনেছি, কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে, যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না। ভুলবেন কি করে? যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে, ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, মানুষের সাথে চলতে দেওয়া হয়নি, সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না। স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে, নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য, অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে, সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা। একটা বার চিন্তা করে দেখেছেন, যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ, তিনি কাউকে খুন করেন না, তিনি কাউকে গুম করেন না, তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না, এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাঈদের সেই মৃত্যুর রহস্য। এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট, মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা। এই যদি হয় একজন সাবেক স্বৈরশাসক বলেন, একজন সাবেক কুৎসক শাসক বলেন, এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা। আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন, যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও। আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই, ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও। যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না, কোথায় আছে কি আছে কেউ জানে না। এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনের সামনে গ্লাস ফিট করে দিন, 5 ওয়াক্ত খাবার দিন, তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন। যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে, পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে, ওবায়দুল কাদের এখানে থাকে, তাদের হাসান মাহমুদ এখানে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে, এই সাবেক সকল আমলা, এমপি, মন্ত্রী যারা যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুনের সাথে সম্পৃক্ত, তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন, তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম। শশী থারুর একজন পণ্ডিত ব্যক্তি আমার কাছে, ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী। তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা অনেক মন্তব্য করেছেন। আমার কাছে মনে হয়েছে তার এই মন্তব্যের চেয়ে সাম্প্রতিক সময় আর যারা বিশেষজ্ঞ, আর যারা বিশ্লেষক, আমি দুদেশের কথাই বলছি, কিংবা কূটনীতি, তারা আর কেউই শশী থারুরের মতন এমন খোলামেলা এবং সময় উপযোগী কথা বলেননি। ভারতের কি করা উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে, অথবা বাংলাদেশের বা কি করা উচিত ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে। তিনি সরাসরি মন্তব্য করেছেন গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে বাংলাদেশে যা ঘটছে তা আমাদের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখতে হবে এবং সতর্কতার সঙ্গে আমাদের চোখ রাখতে হবে, কারণ তারা আমাদের পাশেই রয়েছে। সেখানে যা কিছু ঘটছে তার নিঃসন্দেহে অনেক ধরনের তাৎপর্য রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে একটা উষ্ণ সম্পর্ক এরই মধ্যে গড়ে উঠেছে, সেটি নিয়ে তিনি মন্তব্য এমনভাবেই করছে যে দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ। গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না, বাংলাদেশ আমাদের জন্য দুর্বল স্থান হতে পারে। এটি এমন একটি জায়গা যা ভারতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এটি নিয়ন্ত্রণে নেই। তিনি বলছেন যে যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র, অনেক ক্ষতি হতে পারে। আর তিনি এই যে ডিপ্লোম্যাটিক একটা মন্তব্য করলেন, বাংলাদেশ ভারতের জন্য দুর্বলতম স্থান, এটি দুদিক থেকেই, অবশ্যই দুদিক থেকেই। হাসিনার অবস্থান নিয়ে তিনি সরাসরি সমর্থন করেছেন যে হাসিনা দিল্লিতে থাকতেই পারেন, কিন্তু হাসিনা পরিস্থিতিকে যে আবার জটিল করে তুলছেন সে বিষয়ে তিনি মনে করিয়ে দিতে ভুল করেননি। তিনি বলছেন যে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে। শেখ হাসিনার বিবৃতির কারণে নানান সময় যে বক্তব্য দিচ্ছেন, আমরা কিছুটা ফাটা লাঠিতে পড়ার মতো অবস্থায় রয়েছি। তারপর তিনি বলছেন যে শেখ হাসিনার
যে আশ্রয় দেওয়া ভারতের, সেটা অবশ্যই ঠিক আছে, সেই দিক থেকে তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না। এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ভারতের সরকারের বা বিজেপি সরকারের যে মনোভাব, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রু মনোভাবপন্ন হয়ে রয়েছে, তিনি তার সঙ্গে একমত পোষণ করেননি। এবং তিনি বলেছেন যে এই ধারণা ঢাকাকে পৌঁছে দেওয়া, সব সময়ের জন্য পৌঁছে দেওয়া ভারতের জন্য ভুল হতে পারে। এমন বিক্ষিপ্তভাবে মন্তব্য হয়তো অনেক করছেন, কিন্তু তিনি অতি সংক্ষিপ্ত কথা বিভিন্ন ইস্যুতে যে মন্তব্যগুলো করেছেন খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে। শশী থারুর ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলছেন যে প্রথমত, ভারতের এমন কিছু প্রকাশ্যে কিংবা গোপনে করা ঠিক নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হতে পারে, যেটি ভারত ক্রমাগতভাবে করে আসছে। দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল বা বিশেষ সম্প্রদায়কে নিয়ে ভারত বেশি উদ্বিগ্ন, এমন ধারণা ঢাকাকে বা ঢাকার মানুষের কাছে যেন আবারও না পৌঁছায়। বাংলাদেশের জনগণের সাথে জনগণের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ কথা তো ভারতের অনেক বিশেষজ্ঞ বলে আসছেন। আমাদের বিশ্লেষণ কিংবা বিশেষজ্ঞ তাদের কথা বাদ দিলাম, ভারতের কূটনীতিকরা এই কথা বলে আসছেন, কিন্তু বিজেপি সরকার সেটাতে কর্ণপাত করছে না। এখন এই যে কর্ণপাত করছে না, তাও তো নিশ্চয়ই নানান ধরনের ব্যাখ্যা রয়েছে। ভারত 7 জানুয়ারি নির্বাচনের আগে যেই নাইটিভগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছিল, যুক্তরাষ্ট্র তো 7 জানুয়ারি নির্বাচনের বিপক্ষে ছিল, ইনক্লুসিভ মুসলিম নির্বাচনের পক্ষে ছিল, ভারত সেখানে বাংলা দিল। ভারত বোঝানোর চেষ্টা করলো যে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই, অন্য কোনো শক্তি এলে বাংলাদেশে ইসলামী মৌলবাদ কায়েম হতে পারে, তার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ভারতের এই কথাগুলো অন্য কোনো সমীকরণ থেকে হলেও কিংবা আওয়ামী লীগের প্রতি অন্য ধরনের একটি আকর্ষণের জায়গা থেকে হলেও বাস্তবতা কি আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না? ভারতের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণতম সম্পর্ক, একেবারে মরম সম্পর্ক তৈরি করা, যা কিছু প্রয়োজন নেই তার চেয়ে বেশি মাত্রায় সম্পর্ক স্থাপনের চেষ্টা, বাংলাদেশের বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আস্ফালন, আমাদের সংস্কৃতির উপর হামলা, বইমেলায় হামলা, আমাদের চিরায়ত যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা, এগুলো কি চলছে না? চলছে তো। এখন ভারতের জায়গা থেকে আশঙ্কা প্রকাশ করেছিল, তার পিছনে যেই অভিসন্ধি তাদের থাক না কেন, কিন্তু বাংলাদেশে তো এরই মধ্যে তার প্রমাণ কিছুটা পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু শশী থারুর এটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ ভারতের জন্য স্পর্শকাতর স্থান হতে পারে। স্পর্শকাতর বা দুর্বলতম স্থান, সেটি নেগেটিভলি হোক পজিটিভলি হোক, দুটার ইম্প্যাক্ট নিশ্চয়ই দু ধরনের হোক। ভারতের জন্য বাংলাদেশ ইতিবাচক হতে পারে যদি এই ধরনের কিছু না হতে পারে, আবার সেটি হলে ভারত নিশ্চয়ই বসে থাকবে না, সেই বিষয়টিও তিনি ইঙ্গিত দিয়েছেন স্পষ্টত। বর্তমানে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি, যুক্তরাজ্য এর মধ্যে সতর্কতা জারি করেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের নাগরিকদের নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। যারা ভিন্ন মতাবলম্বী ধর্মীয় আদর্শের দিক থেকে তাদের উপরে আঘাত ঘটতে পারে, এটি শুধু এখন ভারতের বর্ণনা নয়, আরো অনেকের কাছ থেকে এই ধরনের বর্ণনা আসছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং শশী থারুর প্রকাশ্যে যিনি বলেছিলেন, আমি বেশ কয়েকবার এই উদাহরণটি দিয়েছি, তিনি বলেছেন যে হাসিনা যুগের শেষ। আমি এই কারণেই শশী থারুরের এই মন্তব্যটি বা যে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন গণমাধ্যমের সামনে বাংলাদেশ নিয়ে, খুবই গুরুত্বের সঙ্গে এই কথাটি বলা, মানে এই জন্যই বলার চেষ্টা করছি যে তার মতো এরকম উভয় দিক থেকে খুব গভীর বিশ্লেষণের জায়গা থেকে এমন খোলামেলা মন্তব্য আর কেউ করেননি। যারা করেছেন তাদের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে পক্ষপাতিত্ব ছিল, সেটি বাংলাদেশের জায়গা থেকে হোক যারা বিশ্লেষণ করছেন, আবার ভারতের জায়গা থেকে হোক। এবং তিনি বাস্তবতা নির্ভর কথা বলে থাকেন, আর তার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে যখন যে মুহূর্তে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রায় মাঝামাঝি অবস্থায় রয়েছেন বা বাংলাদেশ বিষয়ে প্রশ্ন তোলার অপেক্ষা রয়েছেন, সেই জায়গাতে নরেন্দ্র মোদীকেও শশী থারুরের কথাগুলো বিবেচনায় নিয়ে আসতে হবে। আর বাংলাদেশকে কি করতে হবে তার জন্য তো বাংলাদেশ সরকারকেই ভাবতে হবে। আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি, একটু অপেক্ষা করেন। আজকে একটা শিরোনাম বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, তারপর বলি। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আর কিছু লাগে? জাতিসংঘ এটা বাংলাদেশের ওই টিআইবিও না, বা ওই আদিলুর রহমান শুভর সে অধিকারও না বলতে পারেন, বা বিএনপির কথা না, জামাতের কথা না, এটা জাতিসংঘের কথা। আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না, জাতিসংঘকে বায়াস্ট করা এটা কোনোভাবেই সম্ভব না। তাই যদি হইতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘ
নেতানিয়াহুকে দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দেওয়া তো পেরেছে এবং পারেনি, বরং নেতানিয়াহুকে আন্তর্জাতিক কাঠগড়ায় তারা দাঁড় করেছে। তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, গণতন্ত্রের মানুষ কন্যা, তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংগঠিত হয়নি শেখ হাসিনার অধীনে। সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক, কিছু বলবো না, অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক। কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে, ইউনূস বাধা দেয়নি, বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন, কারা দায়ী তদন্ত করুন। তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না, আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে, বলেছে তারা দায়ী, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না। দেখেন তারা পাশাপাশি এই কথাও বলেছে, তারা কিন্তু বায়াস না, তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন, কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে। এই কেন, যখন কোনো দেশে অবাধ নির্বাচন হয় না, মানুষের ভোটের অধিকার থাকে না, তখনই ফ্যাসিবাদ কায়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয়। সুতরাং বাংলাদেশে 15 বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ, জাল জালিয়াতির নির্বাচনের একটা দেশ, এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই বর্তেছে। ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক, আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ, তারা কখনো এটা স্বীকার করবে না, কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত, অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক, তারা বলুক যে এটা ভুল। 1 জুলাই থেকে 15 আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। 114 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ হয়েছে। এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনা দরকার নেই, নিয়ে ওই যে নুরেমবার্গ ট্রায়ালে নিয়ে যাওয়া, সেখানে করুক, বিচার করুক তারা। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। রাজনীতি করবে শেখ হাসিনা? করবে? এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে আন করা লোক দিয়ে দল সাজানো, নতুবা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে। জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ের সীমা দেয় এই সংস্থা। তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, গাজীপুর এই 8টি শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। জাতিসংঘ কিন্তু বসে থাকেনি, তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 230টি বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিদের আরো 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। র্যাবকে এবং NCTMC কে, ওই যে জেনারেল জিয়াউল লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে, ওই তার সেই সংস্থা, ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে। অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে, অর্থাৎ দল নিষিদ্ধ করা যাবে না, তাহলে আবার আরেকটা অপরাধ সংগঠিত হবে। সুতরাং দল থাকবে, ব্যক্তি থাকবে না। যারা অপরাধ করেছে সেই ব্যক্তিগুলির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য। দর্শক এখন বুঝে দেখেন। আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করানো নিয়ে এগুলো, সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। উনি একজন কর্মী তাকে ফোন করেছেন, আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি মানে যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জের সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে,
বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর 1.5 দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে 6 জনকে ধরা হয়েছে, সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন, এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে, পুলিশের কথা, বিএনপি বসিয়েছে, এবং তারা সুদখোরি ইউনূসের কথা শুনে এগুলো করছে, তাদের মহা ঝামেলা আছে। পরে সবার নাম টুকে রাখতে বলছেন, এবং তিনি দেখে নেবেন। আশার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি, উনি দেশের উন্নয়ন করেছেন। 8-9 ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে বলছেন, এবং তালিকা করার সময় বলছেন কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন, যে তখন কে কার কি, মানে অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগের বার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম। এবার উনি শুধরেছেন গদি হারিয়ে, সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে যায়, তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন, এই সরকার আর কতদিন আছে, 1 মাস টেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন 2 বার। এই সরকার আর 1 মাসও টিকবে না। মানে গতকাল বা গত 2 দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সোকল্ড দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কী হচ্ছে আমরা জানি। কিন্তু তিনি 1 মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন, মানে বেশ কিছুদিন হলো, তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, 2-3 জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে, কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন। তিনি এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল, এবং সর্বশেষ তিনি যেটা করেছেন 5 ফেব্রুয়ারি, তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা, এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করবো, এবং সেটা যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেওয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে, এবং জনগণ তাদের পেছনে আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায়, সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয়। আমরা আছি আমাদের সরকারের পেছনে, সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। শেখ হাসিনা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে, সরকারকে হুমকি দিচ্ছে, সরকারকে তাচ্ছিল্য করছে, এগুলো আমরা দেখতে প্রস্তুত নই। আবার একটা পাল্টা ব্যাপার আছে, দেখতে ভালোও লাগে, যে বলেছিলাম এগুলো প্রত্যেকটা অসহায়ত্ব, অক্ষমতা, নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে হবে। তাই 1 মাস থেকে কিনা দেখো এই ধরনের কথাবার্তাও তাকে আসলে বলতে হচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।